বাংলাদেশের টিভি মিডিয়ায় পলিটিক্সের শিকার বোধ হয় আমি সবচেয়ে বেশি। কারণ আমাকে অগঠনতান্ত্রিকভাবে, অসাংবিধানিকভাবে 4 বছর আগে অ্যাক্টর সিকিউরিটি থেকে বহিষ্কার করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার শো। আপনাদের সাথে আছি আমি ফারজানা আহমেদ। আর আজকে আমাদের সাথে আমাদের পাশে গেস্ট হিসেবে কে আছে নিশ্চয়ই আপনারা গেস করতে পারছেন। আমাদের সাথে আজকে আছে আব্দুল্লাহ রানা। আজকে তার সাথে গল্প করব, আড্ডা দিব, কিছু কিছু প্রশ্ন উত্তর তার মুখ থেকে শুনবো। লেটস গো টু হিম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। শুনেছি আজকে নাকি নগরীতে বাবার খুব সংকট। আজকে দেখলাম যে বেশ ক্রাইসিস চলছে বাবাদের। বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, বাবা দরকার। হ্যাঁ, সেই জন্যই বললাম যে আজকে আসলেই মানে অ্যাটলিস্ট আমাদের মিডিয়ায় বাবার সংকট চলছে। আচ্ছা, জোকস অ্যাপার্ট, কেমন আছেন? ভালো ভালো, দিনটাও কেমন যাচ্ছে? খুব ভালো। আমি যতটুকু জানি আপনি খুব বেশি ব্যস্ত থাকেন। এই যে এত ব্যস্ততা, কি কি নিয়ে ব্যস্ত আছেন বর্তমানে? আমার ব্যস্ততা মূলত 3টা জিনিস নিয়ে। একটা হচ্ছে অভিনয় নিয়ে ব্যস্ততা, ঘুম নিয়ে ব্যস্ততা, আর আমার ছোট্ট একটা মেয়ে আছে, মেয়েকে নিয়ে ব্যস্ততা। ও আচ্ছা। যাক, মেয়ের কথা বলেন, আমরা তো সবসময় ভাবতাম যে আপনি তো এখনো বিয়েই করেননি। আরে কি বলেন, বিয়ে করিনি মানে? আমি তো প্রায় 1000-2 উপরে বিয়ের ঘটনা ঘটিয়ে ফেলেছি অন স্ক্রিন। কারণ আমি অভিনয় শুরু করার পর থেকে 2015 থেকে প্রতিদিনই কারো না কারো হাজবেন্ড হতে হচ্ছে। হ্যাঁ, এই হতে হতে মানে প্রতিদিনই আমি কারো হাজবেন্ডের ভূমিকা থাকি। সেই হিসাবে তো আমার 2-3 হাজারের উপরে বিয়ে হয়েই গিয়েছে। হাতে এখন কি কি কাজ আছে? হাতে অনেক কাজ, কিন্তু আমি না ফিরিস্তি দিতে পারি না, আসলে আমি নাম ভুলে যাই। আমার ধারাবাহিক চলছে প্রায় 7-8টা কাজ চলছে, অন এয়ারও হচ্ছে, আর বাকিগুলো 1 ঘন্টা। লম্বা সময় ধরে আপনার ক্যারিয়ার, এই লম্বা সময়ের মধ্যে আপনার সব থেকে ভালো, মিষ্টি, শ্রুতি মধুর একটা স্মৃতি আমাদেরকে ছোট্ট করে একটু শেয়ার করবেন। এটা কি ক্যারিয়ারের নাকি লাইফের? ক্যারিয়ারেরটা আগে শুনি, তারপর লাইফের। আচ্ছা, ক্যারিয়ারের বিষয় যেটা হচ্ছে যে আমার ডিরেকশনের না, আমি আমার অভিনয়ের একটা মজার কথা বলি, যেটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের একটি শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলায় আমি অভিনয় করেছিলাম মাওলানা ক্যারেক্টার। তো শুটিংটা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকা থেকে আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া যাই, তার আগের দিন ফুল টিম গিয়েছিল, আমি অন্য একটা শুটিং থেকে লোকেশনে যাই। তো তার একদিন পরে হচ্ছে আমার শ্যুট। তো মেকআপ নিলাম, মেকআপে ছিলেন খলিল ভাই। তো খলিল ভাই মেকআপ দেওয়ার পরে আমাকে বললেন, রেডি, এবার আপনি যান শটে। আমি বললাম, শটে আমি কিভাবে যাবো? কারণ আমার ক্যারেক্টার হচ্ছে মাওলানা, উনি আমাকে কোনো দাড়ি লাগান নেই তখনও। আমি বললাম, দাড়ি লাগবে তো। তো খলিল ভাই বলছে যে দাড়ি তো আমি দিতে পারবো না। আমাকে মানে কি? বলে, আমাকে তো দাড়ির কথা বলে নাই আগে। তো আমাদের নিয়ম হচ্ছে যে কোনো গেট আপের ব্যাপার থাকলে মেকআপ আর্টিস্টকে আগে রিকোয়ারমেন্ট দিয়ে দিতে হয় যে আমার এই লাগবে। তো খলিল ভাইকে যেহেতু বলেনি, খলিল ভাই ক্রেপ নিয়ে যায়নি, সো দাড়ি লাগানো সম্ভব না। এখন দাড়ি ছাড়া মাওলানা কিভাবে করবো? কারণ হুমায়ুন স্যারকে বলার সাহস আমারও নাই, খলিল ভাইয়ের তো নাই, কারণ দোষ তার। তো আমি তখন বললাম, দেখেন না, আপনার ব্যাগের চিপা টিপায় কোনো যদি থাকে। তো উনি বের করলেন, ছোট্ট একটা টুকরা ক্রেপ বের করতে পারলেন খুঁজে, বলে এইটা পেয়েছে। আমি কি, এটা দিয়ে কি হবে? দাঁড়ান, ব্যবস্থা করছি। পরে উনি ওই এক টুকরো, ওইটা দিয়ে আসলে দাড়ির 80 ভাগ অপূর্ণ থাকতো, 20 ভাগ হয়তো দাড়ি লাগানো যেত। কিন্তু খলিল ভাই এখানেই বলে আসলে গুণীজন বা তাদের অভিজ্ঞতা, তাদের শীর্ষে কিভাবে নিয়ে যায়। উনি ওইটুকু ক্রেপ দিয়ে আমাকে গেট আপ করে দিলেন। এখানে একটু দাড়ি দিলেন, এখানে একটু জুলফির মতন, এখানে একটু জুলফির মতন। আপনারা দেখবেন মানে অনেকেই আছেন যাদের দাড়ি কম হয়, মাকুন্দা টাইপের, ওদের কিন্তু এখানে একটুখানি হয়, এখানে একটু হয়, আর এখানেই হয়। তো ওই গেট আপটা হুমায়ুন স্যার অসম্ভব পছন্দ করলেন, যে দারুণ দারুণ গেট আপ। তো এটাই বললাম যে আসলে ক্রেপ যদি অনেক থাকতো, ফর্চুনেটলি যদি ক্রেপ অনেক থাকতো, তাহলে খলিল ভাই কি করতেন? আমাকে এত বড় একটা দাড়ি দিতেন। তাতে আমার অভিনয় করতেও খুব কষ্ট হতো ক্রেপের যন্ত্রণায়। তো ফাইনালি না থাকাটাই আশীর্বাদের মতন হলো আমার কাছে আর কি। এটাই আমার মিডিয়ার খুব মজার একটা স্মৃতি। অ্যামেজিং। আর যদি পার্সোনাল লাইফে কোনো একটা মজার স্মৃতি আমাদেরকে শেয়ার করতে হয় তাহলে? পার্সোনাল লাইফে না, আমার সব স্মৃতি মজার। এখন বলতে গেলে আসলে তখন আর খুঁজে পাই না কোনোটা। একটু আমরা অন্য কথা বলতে থাকি, এর মধ্যে মনে আসলে বলবো। ওকে, দ্যাটস ফাইন। আমরা অন্য একটা কথায় যাই, সেটা হচ্ছে বর্তমানে অনেকের একটা অভিযোগ থাকে যে মিডিয়ার মধ্যে পলিটিক্সটা একটু বেশি হচ্ছে। কেউ কেউ পলিটিক্সের শিকার হয়ে আবার একটু সাইড হয়ে যাচ্ছে। আপনার লম্বা ক্যারিয়ারের মধ্যে এখন পর্যন্ত কি কোনো পলিটিক্সের শিকার হতে হয়েছে? বাংলাদেশের টিভি মিডিয়ায় পলিটিক্সের শিকার বোধ হয় আমি সবচেয়ে বেশি। কারণ আমাকে অগঠনতান্ত্রিকভাবে, অসাংবিধানিকভাবে 4 বছর আগে অ্যাক্টর সিকিউরিটি থেকে বহিষ্কার করা হয়েছে। এবং এটা এতটাই অসাংবিধানিক যে ওরা নিজেরাও জানে এটা অন্যায়, এবং এই অন্যায়ের কারণে ওরা গত 4 বছর আমাকে বহিষ্কারের দেশের কোনো চিঠিও দেয়নি।
তো এটা হতেই পারে না, কাউকে বহিষ্কার করলে তাকে চিঠি দিতে হয়। তো এখনো পর্যন্ত অ্যাক্টর সিকিউরিটি সেই সাহসটি আমাকে করেনি যে আপনাকে বহিষ্কার করা হলো এই মর্মে কোনো চিঠি আমাকে দেয়নি, কিন্তু আমি বহিষ্কৃত। এর চেয়ে বড় পলিটিক্স আমাকে নিয়ে আর কি হবে? বাট এটাতে আপনার কোনো কিছু যায় আসে না, আপনি তো আপনার মতো বিন্দাস আছেন। আমি বিশ্বাস করি আসলে কেউ যদি তার কাজের প্রতি ডেডিকেটেড থাকে, অনেস্ট থাকে, তার আসলে কোনো সমিতি টমিতি কিছু করতে পারবে না। আর বিগত বছরগুলোতে আমরা দেখেছি অ্যাক্টর সিকিউরিটির বিভিন্ন সিদ্ধান্ত, তারা চেষ্টাই করেছে শিল্পীদের উপকারী সিদ্ধান্তগুলো নিতে, সেটা আমি স্যালিউটও করি, কিন্তু যে কোনো কারণে হোক সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারছে না। তো বাস্তবায়ন করতে পারলে হতো কি, ফোরামগুলো অনেক স্ট্রং হতো, তখন হয়তো এই জিনিসগুলি কার্যকরী হতো। কিন্তু যেহেতু আমাদের ফোরামগুলি স্ট্রং না, এখন তো আসলে এইসব সিদ্ধান্তে খুব কিছু যায় আসে না কারো। আপনার কি মনে হয় যে আমাদের দেশে, আমাদের যে মিডিয়া পাড়া, সেখানে সিনিয়র যে আর্টিস্ট যারা আছেন, আহ, তাদেরকে কি যথাযথ সম্মান এবং সম্মানিত দেওয়া হচ্ছে, নাকি কোনোভাবে অবহেলা করা হচ্ছে? দেখেন, এইগুলি না খুবই মানে প্রশ্নগুলোর মধ্যে একটু ঝামেলা থাকে যে একটা প্রশ্ন হতে পারে যে সিনিয়রদেরকে যথাযথ সম্মান করা হচ্ছে কি হচ্ছে না। অবশ্যই হচ্ছে, কারণ সিনিয়ররা সম্মান যদি না পেত তাহলে জুনিয়রদের সাথে কাজ করতো না। আর মুশকিল হচ্ছে আমরা না সাদা চোখে ওয়ান ওয়ে জাজমেন্ট করি যে সিনিয়ররা সম্মান পাচ্ছে কিনা, কিন্তু আমরা কখনো এই প্রশ্নটা কখনোই করি না যে সিনিয়ররা জুনিয়রদেরকে স্নেহ করছে কিনা। Exactly. বিষয়টা তো ভাইস ভার্সা। আমি যখন আমার একটি জুনিয়র শিল্পীকে আমি যখন তার সাথে ইজি সম্পর্ক রাখবো, তার সাথে ভালো ব্যবহার করব, স্নেহ করব, ওর কিন্তু কোনো কারণই নেই আমাকে অসম্মান করার, ও আমাকে সম্মানই করবে। তো আমি আমি দেখি যে আমাদের এই খালি টেলিভিশন মিডিয়া না, বিভিন্ন জায়গাতেই দেখি যে সেখানেই সিনিয়ররা সম্মানিত হয় যেখানে সিনিয়ররা জুনিয়রদেরকে সম্মান স্নেহ করে, আর যেখানে স্নেহের ঘাটতিটা দেখা যায় সেখানে সম্মানের ব্যাপারটা তো নড়বড়ে হয়। এটা মিডিয়াতেও হয়, বাইরেও হয়, এটা উভয় পক্ষের সমস্যা। আর যদি সম্মানের বিষয়টা নিয়ে কথা বলি, সম্মানের বিষয়টা তো আসলে দেখেন, টেলিভিশন ইন্ডাস্ট্রি না, ওয়ার্ল্ড ওয়াইড এন্টারটেনমেন্ট মিডিয়া চলে হচ্ছে মূলত হিরো অ্যান্ড হিরোইনের উপরে, কারণ ওরাই হচ্ছে কমার্শিয়াল ফ্যাক্টর একটা গল্পের। তো হিরো হিরোইনরা যেহেতু জানে যে তাদের উপরে নাটক বা সিনেমা বিক্রি হয়, সো তারা তো মানে স্কাই হাই রেমুনারেশন নেবে, যেহেতু তার ডিমান্ড আছে সে নিবে, এটাই খুব স্বাভাবিক। তো আমাদের দেশেও তাই, আমাদের যে ফিল্ম বলেন সাকিব খান বা নাটকে যারা টপ রেঞ্জের হিরো যারা, তারা স্কাই হাই পেমেন্ট নেয়। তো সেই পেমেন্ট গুলি দেওয়ার পরে যে বাজেটের সংকুলনটা হয় সেটা আসলে সবার জন্য পর্যাপ্ত না, কিন্তু সবাই পর্যাপ্ত না হলেও ওর মধ্যে করতে হচ্ছে, বিকজ প্রডিউসার কি করবে, প্রডিউসার তো আসলে ওর হাতের টাকা নেই, ও এর চেয়ে বেশি টাকা দিতে পারছে না। তো তখন হয় কি, ওই টাকাটুকুই বাকি সব শিল্পীদেরকে ডিস্ট্রিবিউট করতে হয়। তো যে কারণে এখন অনেক আর্টিস্ট আসলে হয়তো কাজ পাচ্ছে না, বিকজ অনেক চরিত্রই হারিয়ে যাচ্ছে। ধরেন যে আগে একটি নাটকে আমরা বাবা মা ভাই বোন মামা চাচা অনেক ধরনের চরিত্র থাকতো, তো এখন ওই নায়ক নায়িকাকে সব পেমেন্ট দেওয়ার পরে যেহেতু আর টাকা সংকুলন হয় না, বাকি সব চরিত্র শেষ। খুব কষ্ট করে এখন একটি বাবা এবং একটি মা রাখা হয়, মানে যদি নায়কের মা থাকে তাহলে নায়িকার বাপ থাকবে, কিন্তু দুই বাবা কিন্তু এখন আমরা দেখি না। এটা হচ্ছে মূলত বাজেটের জন্য, আর কোনো কারণ না। বাট যেটা বলছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলি, বলিউড হোক বা তামিল ইন্ডাস্ট্রির বেলায় কিন্তু এখন দেখা গেছে যে সব চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু নায়ক নায়িকা ডিপেন্ড করে তারা হচ্ছে মুভি মেক করতো, এখন এখান থেকে কিন্তু ভিলেনকে একটু মেন করা হচ্ছে, কিংবা একটু সিনিয়র আর্টিস্ট। আমরা যদি বিক্রম মুভির কথা বলি, সেখানে কিন্তু মেইন ক্যারেক্টার যে, তিনি কিন্তু হচ্ছে এইজি, এন্ড তাকে কিন্তু এখানে হাইলাইট করা হয়েছে। কিন্তু সে কিন্তু খুব নামকরা অভিনেতা এবং সে কিন্তু হিরো। হ্যাঁ, কমল হাসান অনেক নামকরা হিরো, এন্ড এখন তার এজ অনুযায়ী তার তো বাবা না, এটা হচ্ছে, এটা আমাদের বাংলাদেশের মানসিকতা। ওয়ার্ল্ড ওয়াইড সবখানে দেখবেন যে হিরোদের বয়স 70 হয়, এবং বিশেষ করে হলিউডে আপনি দেখবেন একজন হিরো আসলে তখনই সাকসেসফুল জার্নিটা শুরু করে তার 50 ক্রস করার পরে। ধরেন আপনি শন কনারির কথা যদি ধরেন, জেমস বন্ড, প্রথম যিনি জেমস বন্ড চরিত্র অভিনয় করেছিলেন, আপনি তার 60 দশকের ছবিগুলি দেখবেন আর ওনার শেষ দিকের ছবিগুলো দেখবেন, আপনি নিজেই বলবেন যে উনি তো শেষ দিকে আর যত বেশি বয়স হয়েছে, যত বেশি বৃদ্ধ হয়েছে, তত বেশি আসলে অ্যাট্রাকটিভ হয়েছে। আপনি অমিতাভের কথা ধরেন, অমিতাভ যখন একদম ইয়াং হিরো ছিল ওকে চ্যাংড়াই লাগতো, ওকে কিন্তু খুব খুব অ্যাট্রাকটিভ মনে হতো না, কিন্তু এখন যতদিন যে অমিতাভ স্ক্রিনে আসলে তাকায় থাকতে ইচ্ছা করে। দিলীপ কুমারের ক্ষেত্রেও তাই। তো এইটা ম্যাটার করে না, শুধু বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশে এইটা মনে হয় যে হিরোরা একটু ইয়াং হলে ভালো হয়। যদিও
মানে সেটা আসলে মুখে বলে কিন্তু মনে করে না, কারণ আপনি খেয়াল করে দেখবেন যে আমি তো বাবার চরিত্র করি, কিন্তু আমার বয়সে অনেক অভিনেতা আছে যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট চরিত্র করে, নায়ক, এবং তারা মানে খুব বালখিল্য আচরণও করে। আহ, কিন্তু করে তো, তার মানে বাংলাদেশে আসলে হিরোদের এখনো 60 বছর পর্যন্ত মেনে নেওয়া হয়, কিন্তু হিরোইনদের হয় না। এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, কিন্তু আপনার কি কখনো এটা মনে হয়েছে যে বাংলাদেশের যে নাটক হোক বা ফিল্ম, এগুলো হিরোইজম থেকে বের হয়ে এসে অন্যান্য ক্যারেক্টারকে একটু লিড দিয়ে কোনো কিছু মেক করা পসিবল? অবশ্যই পসিবল, মেক করা পসিবল, কিন্তু সেটা হয়েছে কি, বানানোর পরে আপনাকে ড্রয়িং রুমে বসে বন্ধু বান্ধব এনে দেখতে হবে, কারণ ওটা দেখার জন্য 2টা দর্শক আপনি পাবেন না, টিকিট কেটে দেখার জন্য। দর্শক টিকিট কেটে দেখবে আসলে ও এন্টারটেইন হওয়ার জন্য, এবং দর্শকের কাছে সাকিব খান ইজ দ্য হিরো। ও সিনেমা হলে যাওয়ার আগে হিসাব করবে সাকিব খান আছে না অমুক আছে, ঠিক আছে, মানে ওর পছন্দের হিরোটাকে পেলেই সে দেখতে যাবে। আচ্ছা, যেহেতু আপনি নাটক পাড়া অনেক বছর ধরে আছেন, আপনার কি কোনোভাবে মনে হয়েছে যে নাটক পাড়ার এই এই বিষয়গুলো ইমপ্রুভ করা দরকার? দেখেন, এই নাটক পাড়ার সব বিষয়ে ইমপ্রুভ করা দরকার, এটা মনে হওয়ার কিছু না। এটা যে ঢুকবে এখানে, যে পাড়া দেবে সেখানে, ধরেন আপনি আমাদের ওয়াশরুম যখন ব্যবহার করতে যাবেন আপনার মনে হবে ছিচি এত নোংরা কেন, অথচ আমরা মানে সব গ্ল্যামার নিয়ে কাজ করি না, স্ক্রিনে আমরা সব গ্ল্যামার গুলো দেখে মানুষ দেখে আপ্লুত হয়, কিন্তু এই মানুষগুলো যখন এই নোংরা টয়লেটে যায় তখন আসলে খুব ধাক্কা খায়, আপনি গেলেও ধাক্কা খাবেন। So, উন্নতি আসলে সব দিকেই করতে হবে, কিন্তু আবার উন্নতিটা হবেও না, এটাও সত্যি। এই জন্য মনে হয়, কিন্তু আশা করি না। ওকে, একটা খুবই ছোট্ট কথার মধ্যে অনেক বেশি একটা মিনিংফুল কথা আপনি বলে ফেলেন। আচ্ছা, এখন একটু জানবো আপনার পার্সোনাল লাইফ নিয়ে। পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার স্ত্রী আছে, মানে পরিবারে আমার একটা স্ত্রী, আমার একটি কন্যা আর একটি পুত্র সন্তান। আচ্ছা, বাট আমরা তো প্রথম প্রথম ভাবতাম যে না, আসলে শুরুতে যেটা বলছিলাম যে আপনি কি আসলে ম্যারিড কিনা, এটা নিয়ে কিন্তু অনেক একটা সন্দেহ ছিল। কারণটা কি? আহ, মনে হয় যে আপনার এজ হলো, বাট ইউ আর ও মানে আমাকে দেখে মনে মানে না, মানে বোঝা যায় যে আমি ইয়ং, মন থেকে ইয়ং। সেইটা, মন থেকে তো আমি ইয়াংই, আমার হ্যাঁ। বয়স খুব বেশি হলে 18, মন থেকে। যাক, আমি তো ভাবছিলাম আবার সুইট 16 বলেন কিনা। না, সুইট 16 মেয়েদের জন্য প্রযোজ্য। আচ্ছা, ওকে। এই যে নাটকের জন্য যখন যেটা বলেন আপনি অনেক ওয়াইফ অন স্ক্রিন, বাট অফ স্ক্রিন একজনই, তো এই যে অন স্ক্রিন এতগুলো ওয়াইফের সাথে যখন শুটিং করেন কিংবা বাসায় যান, তখন কি এটা নিয়ে কি স্ত্রী কোনো একটু রাগারাগি অভিমান না করে? না, কারণ আমার স্ত্রীও অভিনয় করে, সেও অন স্ক্রিন আমার স্ত্রীও করেছে, হুম, যে ওইটা করে না। ওকে। আপনার মতে নিজের ক্যারিয়ারে, আপনার এই লম্বা টাইমের ক্যারিয়ারের মধ্যে আপনার সব থেকে পছন্দের ক্যারেক্টার কোনটা ছিল? আমার এই লম্বা ক্যারিয়ার জীবনে, আমি তো আসলে অভিনয়ের ক্যারিয়ারটা আমার খুব একটা লম্বা না, আমি অভিনয় শুরু করেছি 2015 সালে। আমি ডিরেকশন দিতাম, 98 থেকে 2015 পর্যন্ত আমি ডিরেকশন দিতাম। তো এনিওয়ে, এই সময়ের মধ্যে আমার অভিনীত চরিত্রের মধ্যে আমার নির্দেশিত একটি নাটক ছিল, আমি একটা সাইকিয়াট্রিস্টের ক্যারেক্টার করি, কুহক জ্যোৎস্না নাটকটার নাম। ওই চরিত্রটি আমার কাছে মনে হয় ওয়ান অফ দি বেস্ট ক্যারেক্টার আই হ্যাভ প্লেড। ওকে গাইজ, আজকে আমাদের আড্ডা এই পর্যন্ত। আবার আমরা ফিরবো নতুন নতুন অতিথিকে সঙ্গে নিয়ে। এই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।